আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শুনে দেখি তোমার সমস্যাটা আগে দেখি বুঝি কিনা, কিন্তু পরিচয় কেন দিতে পারবে না আগে সেটা বলো। জড়তা সংকোচ থেকে আঙ্কেল, এর জন্য আমি মাফ চাইছি। আমি আপনার ছেলে শায়ফকে নিয়ে কিছু অভিযোগ জানাবো। সেই শুরুর দিন থেকে আজকের দিন অবধি শারফানের প্রায় সমস্ত কর্মকাণ্ডের কথা জানিয়ে দিল সানা। শুধু নির্বাচনের দিনে ওর সঙ্গে করা শারফানের অসভ্যতার কথাগুলো বলতে গিয়েই কবার থামল। শেষমেশ লজ্জায় সে কথা মুখে আনার মতো ক্ষমতা ওর হলো না, কেবল বলল, হি অলসো অ্যাসল্ট মি। চুপচাপ কথাগুলো শুনতে শুনতে ঠিক এ পর্যায়ে এসে মেরুদণ্ড সোজা করে বসলেন শাফিউল। বলেন, নাম পরিচয় ছাড়া আমি তোমার সব কথা শুনে বিশ্বাস করে নিলেও এক কথায় এসে প্রশ্নবৃদ্ধি না করতে পারছি না। ওর দ্বারা তুমি অ্যাসল্টেড হলে এতদিন বাদে কেন আমাকে অভিযোগ করছো? তাছাড়া তোমার তো তাহলে উচিত ছিল তোমার বাবা মায়ের মাধ্যমে আমাকে বিচার দেয়া, কারণ তুমি যে ব্লেমটা করছো সাহেবকে নিয়ে সেটা কিন্তু মোটেও ছোটোখাটো কোনো ঘটনা নয়, এবং আমাকে জানাতেও হবে কতখানি ক্ষতি করার চেষ্টা করেছে ও তোমাকে। কথাগুলো ভীষণ সেন্সিটিভ জানি, তবুও আমাকে বিশ্বাস করতে হলে ডিটেলস তো জানতেই হবে। হাঁসফাঁস লাগলো সানার। মেয়ে তো বালিশের মধ্যে মুখ গুজে ওকে সমানে বকে যাচ্ছে। ঘাটটা ডলতে ডলতে সানা দাঁড়িয়ে পড়ল, তারপর বলল রয়ে শুয়ে, 12 তারিখ সকালবেলা উনি আর রিহান আমার বাসায় আসেন। হঠাৎ এসে নিজের অন্যায়ের জন্য ক্ষমাও চান। এজন্যই তখন ভাবিনি আপনাকে জানানোর ব্যাপারে। তাছাড়া ভেবেছিলাম আর আমাকে বিরক্ত করবেন না, কিন্তু আজ আবার সেই আগের মতো আমাকে টিজ করেছেন। আমি আমার আব্বু আম্মুকে এসব জানিয়ে টেনশনের চাপ দিতে চাইছি না, আর সাহসও পাইনি আসলে। তাই সিদ্ধান্ত নিলাম ব্যাপারটা আপনাকে জানাই। আপনি যদি কোনো স্টেপ নেন এ ব্যাপারে, তাহলে আর আব্বু আম্মু জানতে পারবে না। জানালে দেখা যাবে সত্যি সত্যি আব্বু আপনার কাছে বিচার জানাবেন, ব্যাপারটা আরো বড় পর্যায়ে যাবে। তাতে নিজের বাবা মাকে এতদিনে কিছুই না জানিয়ে সরাসরি আজ থেকে জানানোর কথাটাই বেশ ঘাপলা পেলেন শাফিউল, কিন্তু তা নিয়ে কিছু বললেন না একটা কারণবশত। এমনকি তিনি যে সানার নাম না জানলেও সানার বাবার পরিচয় বুঝে গেছেন তাও প্রকাশ করল না, বরঞ্চ সানাকে অবাক করে দিয়ে বলেন, নিশ্চয়ই স্টেপ নেবো আমি। আপাতত তোমার বাবা মাকে কিছু জানিও না, আমি আগে দেখছি বিষয়টা। ঠিক আছে, এখন বলো আরও কিছু বাকি আছে অভিযোগে? আর কি কি করেছে ও? থ্যাংক ইউ আঙ্কেল, সবটাই জানিয়েছি আমি, আর কিছু বলার নেই। ওকে, রাখতে পারো তাহলে। বিদায় বাক্যে দ্রুত সালাম জানিয়ে কলটা কাটল সানা। বুকের বাঁ পাশে হাতটা চেপে ধরতে টের পেল কি অস্থির গতিতে হৃৎপিণ্ডটা কাঁপছে ওর। মেহা লাফ দিয়ে বিছানা থেকে নেমে এলো। তুই কিভাবে পারলি আপু এত কথা অনায়াসে বলে দিতে? আর নির্বাচনের দিন ও সন্ত্রাসটা কি করেছিল তোর সাথে? আমাকে বলিসনি কেন? কারণ রাগের মাথায় তুই বলে দিতি আম্মুকে। ফ্রেশ হয়ে আসি আগে, তারপর সব বলছি। মেয়েলি ব্যাপারে প্রথম নালিশ পেয়েছিলেন শাফিউল সাহেব যখন ক্লাস 10-এ পড়ে শারফান। গালে থাপড়ে দাগ নিয়ে মেয়ের বাবা মাকে সঙ্গে করে বাড়ি বয়ে এসে সেই নালিশ দিয়ে গিয়েছিল। তার ছেলের এক থাপ্পড়ে নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল মেয়েটা। সেদিন সন্ধ্যার পর শারফান বাড়ি ফিরেছিল গায়ে কতগুলো আঘাতের চিহ্ন নিয়ে। সেই আঘাতগুলো দেখেই রাগ পড়ে গিয়েছিল শাফিউলের। ছেলেকে জেরা করে জানতে পারেন ছেলের প্রথম প্রেম তোয়ার বিষয়ে। থাপ্পড়ে প্রতিশোধ নিতে আবারও এসেছিল তোয়ার কলেজ পড়ুয়া চাচাতো ভাই, সঙ্গে দুজন বন্ধু নিয়ে। শারফান একা ছিল না, সাথে ছিল সাদ্দাম আর সোহানো। 6 জনের মাঝে মারামারি শুরু হলে শারফানের বিপজ্জনক একের ঘুষিয়ার লাথির জন্যই তাদেরকে সহজে ধরাশয়ী করে ফেলেছিল সাদ্দাম সোহান। নালিশও করলো, আবার ছেলেকে মারতেও পাঠালো মেয়েটা। এর কারণে কঠিন বিচার থেকে সেদিন মুক্তি দিয়েছিলেন শাফিউল। এরপর যে আর কখনো মেয়েলি বিষয়ে অভিযোগ আসেনি তা নয়, তবে সেটা স্কুল কলেজ ভার্সিটি থাকাকালীন নয়। যখন ছেলেকে ব্যবসাতে ঢোকালেন তারপর থেকে অভিযোগ পেতে শুরু করলেন। সেসব অভিযোগগুলো মেয়েগুলো অবশ্য স্থানের মতো এমন হয়রানি হয়নি। তারা শারফানের সঙ্গে যুক্ত ছিল হয় ব্যবসায়িক মারফতে, নয়তো রাজনৈতিক, আর নয়তো অর্থ সংক্রান্ত বিষয়ে। তাদের অভিযোগ নিয়ে বিচার করতে গিয়ে দেখা যেত স্বভাব চরিত্রে কেউই সুবিধা নয়, আবার কেউ কেউ তার ছেলেকে নিজের জালে আটকাতে না পেরে রাগে ক্ষোভে মরিয়া হয়ে উঠত ওকে নানাভাবে ফাঁসানোর।
এদের জন্য আর যার তার সঙ্গে মারামারি শত্রুতা সৃষ্টি করার জন্যই ওকে বারবার পুলিশের ঝামেলায় পড়তে হয়েছে এবং এখনও হচ্ছে। তা সামাল দিতে দিতে ক্লান্ত সাইফুল, কিন্তু আজকের অভিযোগ তাকে অন্যরকম চিন্তায় ডুবালো। চোখের সামনে ছেলেকে অফিসের কম বয়সী বেশি বয়সী সুন্দর অসুন্দর সকল নারী কর্মীদের সঙ্গে ফ্ল্যাট করতে দেখেছেন, কিন্তু তা নিয়ে কেউ কোনোদিন অভিযোগ করতে আসেনি, কারণ ছেলের সঙ্গে তাদের সম্পর্কটা হচ্ছে বন্ধুসুলভ। আর ওর সব ফ্ল্যাট ছিল এই অফিস পর্যন্তই সীমাবদ্ধ। বাইরে যাদের সঙ্গে যেটুকু করে তা হদিস তিনি সবটা না পেলেও অন্তত এটুকু জানেন ছেলের চরিত্র একেবারে ঢিলে নয়। যদি তার জানার বাইরে ঘনিষ্ঠতা কারোর সঙ্গে হয়ে থাকে তবে সেটা সেই মেয়েটির অসম্মতিতে নয়, নিশ্চয়ই এ তার ছেলের প্রতি দৃঢ় বিশ্বাস। সেই ক্লাস 10 ঘটনার পর থেকে মেয়ে ঘটিত ব্যাপারে ছেলেকে সবসময় বোঝাতে চেষ্টা করেছেন সংযত থাকতে, মেয়েদের প্রতি কঠোর না হতে, তাদের প্রতি সম্মান বজায় রাখতে, আর সবচেয়ে কড়াকড়ি হয়েছেন যেন চরিত্রের শুদ্ধতা ধরে রাখে ছেলেটা। সত্যি বলতে বদমাস ছেলে তার সেসব জ্ঞান কানে তুলতে দেরি করলেও কান থেকে বের করে দিতে দেরি করেনি, তাই বলে সবটাই অমান্য করেনি, তার প্রমাণ তিনি পেয়েছেন। যেসব মেয়ে ওকে ফাঁসাতে চেষ্টা করেছে বহুবার, তারা আগে চেষ্টা করেছে ওর চরিত্রকে দোষারোপ করার, কিন্তু পরে দেখা গেছে দোষটা তাদের চরিত্রের উপর গিয়েই পড়েছে। কত শত্রু খুঁজতে চেষ্টা করেছে ওর স্ক্যান্ডাল, কিন্তু যা ওর জীবনে নেই তা কেউ পাবেই বা কীভাবে। অথচ আজ সাইফুল সাহেব যতখানি হতাশ হয়েছেন ততখানি অবাকও হয়েছেন। ভাবনা চিন্তা আপাতত বাদ দিয়ে কল দিলেন রিহানকে। ওয়েটিং দেখালেও গুরুত্ব দিলেন না তিনি। রিহানও রিসিভ করতে খুব বেশি সময় নিলেন না। হ্যাঁ মামা, কেমন আছেন? ওই মেয়ের নাম কি? কোন মেয়ে মামা? থতমত গলায় জিজ্ঞেস করলো রিহান, কারণ এই মুহূর্তে ফোনে ছিল ওর তথাকথিত 3 নাম্বার প্রেমিকা। বোকার মতো তাই ভেবে বসল তারই কথা জিজ্ঞেস করছে মামা। যে মেয়েকে তোর ভাই আড়াইটা মাস ধরে অতিষ্ঠ করে ফেলেছে, রাত দিন বিরক্ত করে করে, প্রফেসর মোসাফের মেয়ে, তাই না? নাম কি ওর? জিভের ডগায় কামড় বসালো রিহান। মামা, শালাকে জানালো কোন শালায়? মনে মনে বলে উঠল, চিন্তায় পড়ল কতটুকু জানানো ঠিক হবে মামাকে। এই চোরের শাকরেদ। চুপ করে আসিস কেন? কথা বল, কিছু গোপন করবে না কিন্তু। সব জানি আমি ও কে কী করেছে মেয়েটার সাথে। কানে পর্দা যেন সামানের জন্য বাঁচল ওর, এত জোরে ধমক লাগিয়েছেন সাইফুল। সব জানেন যেহেতু বলেছেন তিনি, তার মানে সত্যি সব জানেন, তাহলে আর গোপন করার প্রশ্নই আসে না, নয়তো ছেঁড়া জুতো তার নসিবে কম পড়বে না। মেয়েটার নাম সানা, মুস্তফা আঙ্কেলেরই মেয়ে, বড় মেয়ে আর কি। ও মানুষ জানোয়ারটা আমার ইজ্জত সম্মান টাকা সব না খাওয়া পর্যন্ত থামবে না। অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটিয়ে নিয়েও ওর শয়তানি কমে না। নির্বাচনের দিন ওই মেয়ের সঙ্গে কি করেছে ও সত্যি করে বলবি কিন্তু রিহান, নয়তো তোকে নিয়ে তোর বাপের সাথে বসে বোঝাপড়া করে বলে দিলাম। মামা, আপনি মাথা ঠান্ডা করেন, আমি বলছি, সব বলছি আপনাকে, ব্যাপারটা বোঝাচ্ছি। তুই সরাসরি বল ও কি করেছে সেদিন। ওই মানে একটু আর কি, মানে ওই একটু একটু জোর করে ধরে ফেলেছিল সানাকে। ঠিক করে কথা বল। দ্বিতীয় দফার ধমক খেয়ে রিহান ফট করে বলে দিল, ভুল করে 2 বার চুমু খেয়ে ফেলেছিল মামা। চপ হারামজাদা। বিব্রত হয়ে পড়লেন সাইফুল। শেষ দফায় ধমকটা দিয়ে দ্রুত কল কাটলেন। রিহান যদি একবার অস্বীকার করত এই কথাটা, তাহলে সত্যি তিনি বিশ্বাস করে নিতেন তা। এই একটা কথার সত্যতা যাচের জন্যই তো কল করলেন, কিন্তু মাথা গরম করলেন না আর। সানার কথাগুলো মস্তিষ্কে পূর্ণবার ঘোরালেন। ছেলের জীবনে এটাই প্রথম মামলা যেখানে টাকা ছাড়া, কোনো স্বার্থ ছাড়া একটা মেয়ের পিছে অকারণে সময় দিচ্ছে। সেটা যদিও ভালো পন্থায় না, কারণ ছেলেটাই তো ভালো না, তার কাজের পন্থার ভালো হবে কি করে? এই যে জোড়াজোড়ি করে মেয়েটাকে চুমু খাওয়ার ঘটনা, এটা নিয়ে ভাবা তার জন্য যতই অস্বস্তিদায়ক হোক, তাও না ভেবে পারছেন না তিনি। ফরিদপুর থেকে ঢাকা, ঢাকা থেকে দেশের অন্যান্য জেলা, কোথাও ছেলের বন্ধুর কমতি নেই। কাছের বন্ধুও হাতে গুণে শেষ করা যাবে না। এদের প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ রাখতে বাধ্য হয়েছেন তিনি, তার একমাত্র সুপুত্রের গুণের শেষ নেই কিনা। কিন্তু এরাও যথেষ্ট জানে শারফানকে, তাদের মুখে তো কোনোদিন এমন সাংঘাতিক মেয়ে ঘটিত ঘটনা শুনিনি। আর সব থেকে অবাকের বিষয় যে ছেলে আবার মাপ পর্যন্ত চাইতে গিয়েছিল সরাসরি মেয়ের বাড়িতে।
সেদিন রিহানকে অবশ্য জেরা করেছিলেন তিনি, কিন্তু গিয়েছিল ওরা মুস্তফা সাহেবের বাড়িতে। রিহান যে আধা সত্য আর আধা মিথ্যা বলেছিল তা আজ টের পেলেন। ভাবনা চিন্তার অঙ্ক কষে হিসাব যা মেলালেন তাতে না খুশি হতে পারলেন আর না অখুশিও হলেন। কিন্তু একটু বাজিয়ে দেখা দরকার ছেলেটাকে, তাই ফোন লাগালেন শারফানকে। জবেদা খালার কান্নাকাটি শুনে ভীষণ মনে পড়ছিল বাপ্পিকে, তাই বাপ্পির বন্ধ দোকানটার সামনে এসে বসেছে শারফান, সাথে রিপন সহ আরও 2-3 জন। গল্প চলছিল ওদের। বাবার কল দেখেই কলটা রিসিভ করলো সে। বলো, এত ঘন ঘন তো মাদারকেও স্মরণ করো না মনে হয়। তোর মাদার কি তোর মতো আমার ধন সম্পদ ইজ্জত লুটেপুটে খাচ্ছে আল্লাহর কাছ থেকে ডেকে ডুকে, যে আনা তার ইতরটা স্মরণ তো, তাই তাকে করতে হয় ঘন ঘন। শোনো, দরকারি কথাবার্তা না থাকলে আমাকে ফোন টোন দেবে না। এসব আজাইরা প্যানপ্যানি শোনার জন্য বসে থাকি না। পাশার সাল উঠিয়ে ফেলবে একদম খচ্চর। তোকে বোকাটে পোনা করার জন্য খাইয়ে পরিয়ে মানুষ করেছি আমি, বদমাস। তোর বোকাটেগিরির জন্য যদি ফার্দার আমার কাছে কমপ্লেন জানায় মেয়েটা, তাহলে সোজা একেবারে বিয়ে পড়িয়ে তোর ঘাড়ে তুলবো ওকে। বসে পায়ের উপর আরেক পা তুলে নাচাতে নাচাতে সিগারেট ফুঁকছিল শারফান। কথাটা শোনার পরই পা নাচানো থেমে গেল। কমপ্লেন করেছে মানে? কোন মেয়ে কমপ্লেন করেছে? কিসের কমপ্লেন? কে বলল? কলকাতা বোঝা চিজ তুমি? নাটক করো না আর। রাস্তাঘাটে গাড়িতে তুলে যেখানে সেখানে মেয়েটাকে যদি আর উত্ত্যক্ত করো, তাহলে আর সম্মান বাঁচানোর তাগিদে তাকে আমার ঘরের বউ করে নিয়ে আসতে হবে। কথাটা মাথায় রেখো। টাকার ছাড় দিচ্ছি বলে ভেবো নিও না আমার সম্মানের বেলায় ছাড় দেব। আর বিয়ের বয়সও হচ্ছে যেহেতু, তাহলে বলো কথাবার্তা বলে আসি ওদের বাড়িতে। তোমার বাপকে কবর থেকে তুলে এনে বিয়ে করাও। ধমকে ওঠেন খট করে। কলটা কেটে দিল শারফান। বিভ্রান্তে পড়ে গেলেন সাইফুল সাহেব। তিনি ভেবেছিলেন বাঁকাভাবে হলো শারফান সায় দেবে হয়তো বিয়ের কথাই, কিন্তু বিয়ের কথা শোনার পর প্রতিবারই এটাই হয় ওর স্বাভাবিক প্রতিক্রিয়া। কোনোভাবেই সে বিয়ে সংসারের কথা শুনতে পারে না। ও সত্যি সত্যি কমপ্লেন করলো আব্বুকে? তাজ্জব বনে গেছে শারফান। জবাব দেওয়ার আগেই আবার কল এলো শারফানের ফোনে। রিহানের কল এবার রিসিভ করলো কলটা। বল। এইবার পর তোর লীলা কীর্তির কথা তো মামা জেনে গেছে। সানা নাকি কমপ্লেন দিয়েছে তোর মামাকে। কি সত্যি? সাহসটা দেখলি? মন্দ লাগলো না অবশ্য। তোর তো ওর সবই মজা লাগে, কিন্তু তুই আবার কি করেছিস যে ও ডিরেক্ট তোর বাপকে নালিশ করে বসলো? রিপনের থেকে হঠাৎ বিদায় নিয়ে বাড়ির পথে পা বাড়ালো সে। করার আগেই নালিশ করে দিয়েছে। চেয়েছিলাম তো কত কিছুই করতে। কুইত্তা লেসকিয়ার ইহো জিন্দিগিতে সোজা হয়? ধলা কুত্তার ছা তার টেনে সোজা করে দিচ্ছি। আয় আবার। আমার বাল সোজা হয়। বাঁকা করার দায়িত্ব তোকে দিয়েছি। লুচ্চার জাত লুচ্চা বাই সেক্সুয়াল শালা। চাপার দাঁত সব খসিয়ে দেবো কিন্তু। দেওয়া তো তোর দরকার। তুই আবার ওর পিছে পড়লি কেন? আর পড়ার সময় লজ্জা করলো না? সেদিন ওর বাড়ি গিয়ে কি বড় বড় বক্তৃতা ঝেড়ে আসলি। বক্তৃতায় গিয়ে এটা বলেছিলাম পিছে আর পড়বো না। সায়াফ, তুই কি চাচ্ছিস তা তুই কি জানিস? মানে নিজে বুঝেছিস তো কেন ঘুরে ফিরে বারবার সানার পিছিয়ে পড়েছিস তুই? ইয়া, আই অ্যাকচুয়ালি এনজয় টিজিং হার। অ্যাক্সিডেন্টের পর এতগুলো দিনে আজকে আমার কি যে আরাম লাগছে। চুপচাপ দীর্ঘশ্বাস ফেল রিহান। কথার এগোলো না এ প্রসঙ্গে জিজ্ঞেস করলো। মামা কি বলে ছাড়লো তোকে? কি আর বলবে, যা বলে সব সময় তাই। বিয়ে করিয়ে দিতে চাইলো ওর সাথে। এই মামা শালাটাকে এই জন্যই এত পছন্দ আমার। একেবারে ঠিক জায়গায় টোকা দিয়েছে। করে ফেল, করে আমাকেও করিয়ে দে নেহার সাথে। জনমের বিয়ে পড়াবো সবগুলোকে। রাখ ফোন। ধমক লাগালো শারফান। কলটা কেটে দিয়ে বাড়ির ভেতর ঢুকলো। তারপর ঘরে ঢুকতে ঢুকতে চিন্তা করে নিল কাল সানা নামের মুরগিটাকে আরেকবার খাঁচাই পুড়বে নাকি ভয় দেখিয়ে ছেড়ে দেবে। হাত ঘড়িতে সময়টা দেখলো সানা 4:25। আর 5 মিনিট অপেক্ষা করে দেখবে। এর মাঝে অনি না ফিরলে চলে যাবে সে। কি একটা কাজে নাকি বেরিয়েছে। ওদেরকে অপেক্ষা করার কথা বলে গেছে রিয়ার কাছে। আধা ঘন্টা হলো বসে অপেক্ষা করছে সানা। মুঠো ভর্তি বড়ই নিয়ে ঘরে ঢুকলো রিয়া। সানাকে বাড়িয়ে দিয়ে বলল, ওরা সবাই ছাদে যাচ্ছে বড়ই পারতে, চল আমরাও যাই। না, আরেকটু বসবো। অনি ভাই না এলে বাসায় চলে যাব।
ঠিক আছে যাস, কিন্তু আমার সঙ্গে ঠিক করে কথা বলে একটু। আমি তো সরি বললাম নাকি? ওই বেয়াদব স্যামরা যে তুই থাকতেও ডজন ডজন মেয়েদের সাথে ফ্লার্টিং করে, কথা বলে ডেটও করে, আবার তোকেও লিস্টে রেখে প্রেমিকার সিরিয়াল লম্বা দেখাতে চায়। এর জন্য সান্ত্বনা নামে একটু অপমান করছিলাম, তুই খুশি না হয়ে উল্টো রাগারাগি করলি আমারে। এটা থেকেও বেশি রাগ হয়েছে তুই আমার আড়ালে আমার ইনবক্স চেক করছিস। রিয়া, এই কাজ মেহা করলেও আমি রিয়াক্ট করতাম। সরি বলছি তো আপা, মনের শয়তানির ঠেলায় ভুল করে ফেলছি, মাফ করে দে না রে বোন। দীর্ঘশ্বাস ফেলে একটা বড়ি তুলে নিল সে রিয়ার হাত থেকে, অর্থাৎ ক্ষমা মঞ্জুর করলো। হাসলো রিয়া। বড়িগুলো টক আবার মিষ্টিও, নুন মেখে খেতে দারুণ লাগছে। খেতে খেতে রিয়া গল্প চালালো, কিন্তু সানাকে দেখালো কিছুটা চিন্তান্বিত। গতকালের কাণ্ডটা ঝোঁকের বসে করে ফেলার পর আজ সকাল থেকে বুঝতে পারছে সাহসটা একটু বেশি দেখিয়ে ফেলেছে কাল। তার জন্য অবশ্য আফসোস হচ্ছে না, কিছুটা টেনশন আর ভয় হচ্ছে শুধু। সাইফুল সাহেবকে যা যা বলেছে সেসব কথাতে যে অনেক গোজামিল ছিল, যেমন নিজের পরিবারকে শারফানের করা অত বড় অপরাধটা সম্পর্কে অবগত না করে সে কিনা একা নালিশ করল আগে তাকে, তাও আবার সেই ঘটনার প্রায় মাসখানিক পর। কিন্তু লোকটা কি ধরতে পায়নি ওর কথার অসামঞ্জস্যতা? কি হয়েছে রে তোর? কিভাবে যাচ্ছিস? পান তো নিয়ে? ব্রেকআপের পর ফিল করতে শুরু করলি নাকি? ফিল কথাটাই কেবল মস্তিষ্ক স্থায়ী হলো সানার। গতকাল থেকে কিছু অন্যরকম অনুভব হচ্ছে ওর, অবশ্যই তা শারফানকে কেন্দ্র করে। আগের দিনগুলোতেও হচ্ছিল, কিন্তু তা ছিল তার ব্যক্তিত্বের রূপ নিয়ে দ্বিধাদ্বন্দ্বপূর্ণ অনুভূতি। আর বর্তমানে অনুভূতিগুলো একদমই অদ্ভুত। রিয়াকে কোনো উত্তর না দিয়ে কিছু একটা ভাবল সে। রিয়া, আমি গতকাল রাতে একটা উর্দু ভাষার ড্রামা দেখছিলাম, বুঝলি? ড্রামার একটা এপিসোড আর কি, সেটাই মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। কি ড্রামা? নাম ধাম খেয়াল করিনি, মেহা দেখছিল তাই একটু দেখেছিলাম। তখন তোকে কাহিনীটা বলবো, শুনবি? অবশ্যই শুনবো। তোর মাথার মধ্যে পড়া বাদ দিয়ে ড্রামার কাহিনী ঘুরপাক খাচ্ছে মানে নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু। শারফানকে প্রথম দেখার দিন থেকে গতকাল অবধি সমস্ত ঘটনার সারসংক্ষেপ খুব সাবধানে ব্যাখ্যা করলো সানা। শারফানকে ঘিরে ওর শুরুর দিকে রাগ, ঘৃণা আর বর্তমানে মিশ্র অনুভূতিগুলো তুলে ধরল কথার মাঝে। তারপর বলল, উর্দু হিন্দি আমি তো তেমন কিছু বুঝি না জানিসই, তাই আসলে এটা বুঝিনি। ওই ভিলেনের ওপর তো মেয়েটার প্রচণ্ড রাগ ছিল, এক সময় তো ঘৃণাও ছিল খুব। তাহলে ওই ভিলেন অন্য মেয়ের সাথে ফ্লার্ট করলে বা নাম্বার দেয়া নেয়া করলেই বা কি ওই মেয়ের, ওর কেন মেজাজ খারাপ হবে? আরে বুঝিসনি তুই, নায়িকাটা পছন্দ করতে শুরু করেছে নায়কেরে, আর তুই ভিলেন ভিলেন বলতেছিস কেন? ওইটাই তো ড্রামার হিরো। বালের হিরো? হিরো হবে নিশ্চয়ই আরেকজন, যার এন্ট্রি এখনো হয়নি। বুড়কুচকে বলল সানা। ড্রামাটা দেখতে পারলে ভালোভাবে বুঝতাম, কিন্তু তুই কাহিনী যা বললি তাতেও বোঝা যাচ্ছে নায়িকা পছন্দ করে ফেলছে ছেলেটারে, আরও নালিশ করছে মূলত রাগ আর জেলাসি থেকে। জেলাসি? জেলাসি। ছেলেটারে অন্য মেয়ের সঙ্গে মিশতে দেখতেই তো নায়িকার রাগ হয়েছে বেশি, আর জেলাসও হয়েছে সে। তাই আগের রাগ আর এখন রাগ, ক্ষোভ, জেলাসি মিশাইয়ে ছেলের বাপের কাছে নালিশ দিছে। শর্ট তুই আন্দাজি। ওই ছেলে যে জঘন্য অপরাধ করেছে মেয়েটার সঙ্গে, এরপর আর যাই হোক তাকে পছন্দ করা সম্ভব? বড়জোর তার কিছু ভালো কাজের জন্য তার প্রতি একটু সফট আর কাইন্ড হতে পারে মেয়েটা। সেটাই তো হয়েছে নায়িকা। আর ছেলেটা যেদিন নিজের অপরাধের জন্য মাপসাপ চাইলো, সেদিন থেকেই নায়িকা ওরে নিয়ে ভাবনা চিন্তায় পড়ে। তাই বললি না? এর কারণ হলো যে ছেলে সর্বক্ষণ ফোনে জ্বালাতো, পথে ঘাটে বিরক্ত করত, তা সব কিছুই তো বন্ধ করে দিল। তার অ্যাক্সিডেন্টের জন্য নায়িকা অনুশোচনাও ভুগতে শুরু করলো। আবার ওই সময়গুলোতে ছেলেটার ভালো দিকটাও সম্পর্কে জানলো। তারপরে আবার নায়িকারে প্রাণে বাঁচালো ছেলেটা। এইসব চিন্তা করে নায়িকা রিয়েলাইজ করছে যে
যত খারাপ সে ভাবছিল তারে, সে আসলে ওরকম খারাপ না। তারে নিয়ে এত কিছুই ভাবতে ভাবতে ফল করতে শুরু করেছে নায়িকা। এটা তো ড্রামায় বুঝাই দেওয়া কথা। তুই ভাষা বুঝিস না বলে বুঝতে পারিস না। তাহলে ওই মেয়েটা কেন নিজের পছন্দ করার ব্যাপারে বুঝবে না? যে ফল করেছে সে নিজে সেটা টের পাবে না? আজব। দেখ, এখানে নায়ক নায়িকার কেমিস্ট্রি জটিল, তাই অন্য সব প্রেমে ড্রামার মতো চট করে দুজন দুজনের প্রেমে পড়ে যাবে না। ভালোবাসাটা হতে সময় লাগবে মনে হচ্ছে, কিংবা হচ্ছে একটু একটু, আর একটু একটু করে হচ্ছে বলে নায়িকা নিজের ফিলিংস ধরতে পারছে না। ও, এখানে আরেকটা কারণও আছে ছেলেটার জন্য নায়িকার ফিলিংস আসার। ওই যে অতগুলো দিন ফোনে কথা বলছে দুজন। একজন ওই ছেলে একা নিজের মতো নিজে প্যাচাল পারত, মেয়েটাকেই বাধ্য করত কথার আনসার করতে। ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখি। আচ্ছা, দুজন যেমনই কথা বলুক, বলছে তো নাকি? সেটা একটা দুটা দিন না, অনেকগুলো দিন। কিন্তু আস্তে ধীরে এক সময় ওটা দুজনে অভ্যাসে পরিণত হয়। তারপর এক সময় ফিলিংস চলে আসে একজন আরেকজনের উপর। নায়িকার মাথার মধ্যে দিয়ে সব সময় তারে নিয়ে চিন্তা ভাবনা চলতো না তখন। এটাই দেখাইছে ড্রামায়। চিন্তা ভাবনা চলাটাই নর্মাল। প্রেমে তো চালাক চতুর ছেলেরা এভাবেই ফেলে মেয়েদের। তাছাড়া অনেক সময় কাহিনীতে টুইস্ট আনার জন্য ডিরেক্টর দেরিতে বুঝতে বলে নায়ক নায়িকারে ওদের ফিলিংস। এক্স্যাক্টলি, তুই যেটা বলছিস সেটা ডিরেক্টরের স্ক্রিপ্ট অনুযায়ী হয়, কিন্তু বাস্তবে না, তাই না? বাস্তবে হয় কি হয় না তা বলবো কেমনে? এক এক মানুষের বোধ বুদ্ধি চিন্তা ভাবনা মানসিকতা বৈশিষ্ট্য এক এক রকম। কারোর সিক্স সেন্স প্রখর, কারোর কম। এই ড্রামার নায়িকার মতো যদি কেউ প্রেম ভালোবাসার ফিলিংস এভাবে আনারে হয় তাহলে তারও বুঝতে সময় লাগবে, কিন্তু বুঝবে তো এক সময় ঠিকই। হতাশ হলো সানা। সমাধান পাওয়ার বদলে ওর মনে হলো রিয়ার কথাগুলোতে ওর চিন্তাভাবনার মধ্যে আরও গোলমাল বেঁধে গেছে। নিজের সমস্যার সমাধান তাই নিজেরই করা উচিত ছিল ওর। এটা ভাবতে ভাবতে বিদায় নিল সে। কিন্তু ঘরের বাইরে পা দেওয়া মাত্রই ওর মুখ থেকে বিস্ময়কর বাক্য বের হলো। কি অবস্থা গল্লা? আজ সকাল থেকেই আবার নিম্নচাপ আরম্ভ হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় দেখছিল আবহাওয়ার অবস্থা বাজে, কিন্তু পশ্চিমের আকাশে যে দৈত্যাকার মেঘ জমেছে তা দেখে আর বুঝতে পারিনি একচোট ঢল নামবে কিছুক্ষণের মাঝে। ইতিমধ্যেই ইলশে গুড়ি পড়া শুরু হয়ে গেছে। গতকাল নাকি সিলেটে শিলাবৃষ্টি হয়েছিল, খবরে দেখেছিল সে। শীতের আজাব কি কম হচ্ছিল? আল্লাহ, যে বৃষ্টির দিনে গজব দেবে এখন। বিবির করতে করতে পা চালালো সে। চলতে চলতে একটা রিকশার আশা করল খুব, কিন্তু আশা পূরণের আগে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। অনির বাসা আগে অনেকটাই দূরে চলে এসেছে ও। আর একটু সামনে যাওয়ার সুযোগ পেলে হয়তো রিকশার সিরিয়াল দেখতে পেত। কিছু কিছু দোকান ঝাঁপিয়ে নামিয়ে ফেলেছে। সানা রাস্তার দুপাশে তাকিয়ে চায়ের টং দোকানটাই এসে আশ্রয় নিল। দোকানদার লোকটা ছাড়া আপাতত আর কেউ নেই দেখে বসলো বেঞ্চিতে। ভেজা মুখ আর কপাল ওনায় মুছে নিয়ে ব্যাগ থেকে বের করলো ফোনটা। এরই মাঝে তিনটা ছেলে হঠাৎ হুড়মুড়িয়ে দোকানে ঢুকলো। গামছা দিয়ে তিনজনে গা মাথা মুছতে মুছতে সানাকে আপদমস্তক দেখলো কিছুক্ষণ, তারপর নিজেদের মাঝে গল্প আরম্ভ করলো। বেঞ্চি থেকে উঠে দোকানের এক কোণে এসে দাঁড়ালো সানা। ঠিক তখনই একটা বাইক এসে রাস্তার ওপাশে দাঁড়ালো। সাদ্দাম আর শারফান। চোখ দুটো আতঙ্কে এক মুহূর্তের জন্য বড় বড় হলো সানার। তারপর দ্রুত চাদরে মাথা আর মুখ ঢাকার চেষ্টা করলো। রাস্তার ওপাশে এক মুদির দোকানের নিচে গিয়ে অবস্থান নিয়েছে ওরা। অনির সঙ্গে দরকার আছে বিধায় বাসায় না ফিরে শারফান তার বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যেই অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কবলে পড়ল। চাদরটা দিয়ে মাথা মুছে ফেল। তখন বললাম সাইড করতে, মাতব্বরি করে টান মারলি। কিছু বলার মুখ নেই সাদ্দামের। চুপচাপ সিগারেট ধরল সে, কিন্তু ঠান্ডার প্রকোপে শারফানের গলা ভেজাতে মন চাইল এখনই চা দরকার। বলতে বলতে সামনের দোকানের টং দোকানটাই চোখ গেল ওর। চা খাবি? আবার কিরা ভিজে রাস্তা পার হবে? কিছুক্ষণ দাঁড়িয়ে দোমনা করলো শারফান, কিন্তু গায়ের মধ্যে শীতের খোঁচা খেয়ে বেশিক্ষণ আর থাকতে পারল না। সাদ্দামকে রেখেই এক দৌড়ে চলে এলো চায়ের দোকানটাই। এবার নির্বাচনের জন্য
সদরে ছোট বড় প্রায় সব দোকানদারই শারফানের মুখ চিনে নিয়েছে। এমবির ভাতিজাকে তাই চিনতে অসুবিধা হলো না কারোর। গামছাটা নিজে থেকেই এগিয়ে দিল দোকানদার। বেঞ্চিতে বসে চুলগুলো মোছার ফাঁকে ছেলে তিনটাকে দেখলো একবার। এলাকার চেনা জানা বলে মনে হলো না, ছাত্র মনে হচ্ছে, হয়তো মেসে হোস্টেলে থাকে। গামছাটা ফিরিয়ে দেওয়ার পর অবশেষে চোখটা আটকালো ওর সানার উপর। যদিও মাথায় ঘোমটা টেনে পিছু ফিরে দাঁড়িয়ে আছে সে, কিন্তু গত 2 মাসে তাকে দেখতে দেখতে তার শারীরিক কাঠামো চিনতে তো 1 সেকেন্ড সময় লাগে না শারফানের। দারুণ অবাক হয়েছে সে, আবারও মনে মনে বেশ খুশিও। আজ সারাদিন বিশেষ এক কাজে ব্যস্ত ছিল বিধায় সানাকে নিয়ে ভাবার অবকাশ পায়নি, কিন্তু তার সঙ্গে সাক্ষাতের তীব্র ইচ্ছাটা মনের কোণে সুপ্ত অবস্থায় ছিল। চা দুটো করেন মামা, 2 কাপ লাগবে আমার। কোনাচের চোখে তখনই একবার তাকালো সানা, কিন্তু ওনার জন্য দেখতে পেল না শারফানের ভাবভঙ্গি। ভাবলো চিনে ফেলেছে নাকি তাকে। চা হঠাৎ 2 কাপ চাইলো কেন শয়তানটা? এ ভাবনার মাঝপথে শারফান পা বাড়ালো তার দিকে। স্প্লেন্ডিড, অসময়ের বৃষ্টিও এত উপকারী হয়। আপনা আপনি বলতে বলতে এসে দাঁড়ালো সে সানার পাশে। ঠান্ডা হয়ে আসা হাত দুটোকে প্যান্টের পকেটে ঢুকিয়ে আবার বলল, আহা, বৃষ্টি, কি যে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। বলে মুখটা এগিয়ে উকি দেওয়ার মতো চাইলো সানার দিকে। আপনার হচ্ছে না আপা? তাকে জিজ্ঞেস করে বসলো আচমকা। আচমকা ঘাড় ফিরিয়ে তাকালো সানা। চোখ পড়ে গেল তখন দুষ্টু হাসি খেলতে থাকা শারফানের চোখ দুটোই। আসসালামু আলাইকুম আপা। কি সমস্যা, বিরক্ত কেন করছেন? সালাম দিলে কি আপা বিরক্ত হন? তাহলে অন্য কিছু দেই। দোকানদার চা বানাতে বানাতে বাঁকা চোখে দেখলো শারফানকে। মনে মনে রাগ হলো, কিছু বলার সাহস পেল না। কিন্তু বেঞ্চিতে বসা ছেলে তিনটা চায় চুমুক দিতে দিতে বেশ উপভোগ করলো শারফানের তামাশা। তারা ওর বলা রোমাঞ্চকর অনুভূতি কথাটাকে ধরে নিল অশ্লীল ইঙ্গিতপূর্ণ রোমাঞ্চ অর্থে। অধিকাংশ ক্ষমতাবান নেতাদের ছেলেপুলে আত্মীয়রা খারাপ আর অসৎ চরিত্রের হয়, আর ক্ষমতার অপব্যবহার করে তারা কত মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে এ ধারণা ওদের সবারই আছে। ভেবে নিল শারফানকে তেমনই। ভালো আর হবে না, তাই না? কটমট করে বলল সানা। জবাব দেওয়ার মুহূর্তেই ফোনটা বেজে উঠল শারফানের। এ সময় খুব গুরুত্বপূর্ণ একটা কল আসার কথা ছিল। দ্রুত কলটা রিসিভ করলো তাই। দোকানদারের চা বানানো শেষ। শারফান ফোনে কথা বলতে বলতে চায়ের কাপ নিল একটা। আরেকটা কাপ সানাকে দিতে ইশারা করলে দোকানদার কাচুমাচু করে তাকালো সানার দিকে। গরম চোখে সানা একবার শারফানকে দেখে নিয়ে বাইরেটা দেখলো। ধরে আসছে বৃষ্টি, চাদর মাথায় দিয়ে নেমে পড়লে খুব একটা ভিজবে না হয়তো। দাঁড়িয়ে থাকলে ওই চা নয়তো তাকে খাইয়ে ছাড়বে শারফান, আর সঙ্গে উল্টাপাল্টা কথাবার্তা তো ফিরে। কিন্তু ভীষণ এক ইচ্ছা দমন করে রাখতে হচ্ছে বলে আফসোস হলো তার। শারফানের গায়ে জড়ানো চাদরটা তারই, হার বজ্জাত সেটা কোনোদিন নিজ থেকে ফেরত দিবে না। মন চাইছে তাই জোর করে খুলে নিতে, কিন্তু শারফানের চাদরটা তো আবার দাদির খুব পছন্দ হয়ে গেছে বিদায় সেটা তিনি ব্যবহার করছেন। তাই চাদর অদবদল করতে চাইল তা মুসিবত। আফসোসটা নিয়ে নেমে পড়ল সানা রাস্তায়। খেয়াল করলো না শারফান ফোনে ও পাশ থেকে বলা কথাগুলো শুনতে এতটাই মনোযোগী সে যে চাইও চুমুক দিতে ভুলে গেছে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে দোকানদার বিনয়ী হয়ে আলগোছে বলল, চা তো ঠান্ডা হয়ে যাইতেছে বাপ, আপনি কথা শেষ কইরে খাইয়েন, আমি গরম কইরে রাখতেছি ততক্ষণ। কাপটা তাকে ফিরিয়ে দিতে গিয়ে তা খেয়াল করলো শারফান। সানা চলে যাচ্ছে। ভুরু কুচকে গেল ওর। সানা তখন সকদম এগিয়েছে সবে। সাদ্দাম ওদিকে গল্পে মজেছে দোকানে বসে, তাই সে দেখতে পেল না তাকে। কিন্তু মাত্র কিছু দূর যেতেই আশঙ্কিক দাঁড়িয়ে পড়ল সানা। কোমরের নিচে হাত চলে গেল তার। বেশ ব্যথা পেয়েছে সেখানে, কিন্তু ব্যথার চেয়েও বেশি ভাবলো আর অবাক করলো এই রাস্তার মধ্যে তার পেছনে ডিলটা ছোড়ার মতো অসভ্যতা কি করে করতে পারলো শারফান। ক্লাসরুমে সেই দিনটার কথা আজ আবার মনে পড়ে গেল, যে দিনটার জন্য মাপ চেয়েছিল শারফান, আর সেই মাপ করেও দিয়েছিল। তারপর তো সে ভুলে যেতে চেষ্টা করেছিল, কিন্তু অসৎ চরিত্রের মানুষ কি আদৌ কোনোদিন শুধরায় না? নিজের অন্যের জন্য মনে তাদের অনুশোচনা জন্মে। মাথার চাঁদিতে যেন আগুন জ্বলে উঠল সানার। ধিক্কা নিয়ে
ফিরে তাকালো পেছনে শারফানের দিকে। উল্টো মুখ করে দাঁড়িয়ে সে কথা বলার ভান করতে ব্যস্ত এখন, যেন কিছুই কয়নি বোঝাতে তৎপর। অথচ রিয়া বলেছিল কিনা এই ছেলের জন্য তার মনে অনুভূতি আছে। কোনোদিন সম্ভব এমন এক লম্পটের প্রতি প্রেম অনুভব করা? রাগে লজ্জায় চোখে পানি চলে এলো তার। ইটের টুকরোটা কুড়িয়ে নিয়ে গেল শারফানের কাছে। কথা বলতে বলতে শারফান টের পেল পেছনে কারোর উপস্থিতি ঘটেছে। ঘাড় ঘুরিয়ে সানাকে দেখে একটু অবাক হলো। চলে গেল না তখন মেয়েটা? আবার ফিরল যে। খেয়াল করলো চোখে তার পানি। অবাকের মাত্রা বাড়ল আরও। ফোনের ওপাশে কথা বলছে বিধায় ভ্রু নাচিয়ে ইশারায় তাকে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? কি হয়েছে? মেয়েদের সম্মান করার ন্যূনতম শিক্ষাটুকু ভেতরে নেই না? মা বোনকে সম্মান করেন তো? তাদের কাছে গিয়ে কখনো বলেছেন আমাকে কি চোখে দেখেন? কিভাবে আমাকে যখন তখন টিজ করেন, শারীরিক আক্রমণ পর্যন্ত করেছেন? শুনতে শুনতে দৃষ্টি জোড়া চোয়াল জোড়া শক্ত হয়ে উঠল শারফানে। চুপ। বাজখাই গলায় অপ্রত্যাশিত ধমকটা দিল সে। ফোনটাও কেটে দিল তারপরই। এমনিতে বজ্র কণ্ঠ, সেই কণ্ঠে আবার এমন আচমকা ধমকে সানা তো চমকালোই। দোকানের বাকি 4 জন পুরুষও ভরকালো বেশ। কি হয়েছে? ঘটনার মাথা নেই পাছা নেই, এসে নীতিবচন শুরু করে দিয়েছো। কি হয়েছে? হ্যাঁ, কান্নাকাটি লাগিয়েছো কেন? বিস্ময়ভূত সানা, জবানে যেন তালা পড়ে গেছে। শুধু স্তব্ধভূত চোখে তাকিয়ে রইল ওর দিকে আর ভাবল, চোরের মায়ের বড় গলা, তাহলে একেই বলে। এই চুপ করে আছো কেন? কি হয়েছে বলো। এখন কথা না বললে থাপ্পড় দিয়ে কথা বলাবো। এই ধমকের জোরে রাস্তার ওপাশে দোকানগুলো মানুষও টের পেল বৃষ্টির জোর কমে গেছে। বিদায় অনেকেই শুনতে পেল আওয়াজ। সাদ্দাম তো ভয় পেয়ে গেল ধমকানিটা সানাকে দিতে দেখে। বন্ধুর এমন রাগের শিকারও ও বেচারিটা হলো কি করে? চিনতে ছুট দিল সে ওদের দিকে। অপরাধ করে তা অস্বীকারের মতো মানুষ তো মনে হয়নি শারফানকে। আরও গলা বাড়িয়ে তার স্বীকারোক্তি দিতে দেখা গেছে নির্বিকারভাবে। তাহলে এমন না জানার নাটকটা করছে কেন এখন? নাকি সত্যি কিছু কয়নি সে? একটু বিভ্রান্ত দেখালো সানাকে। আপনি আপনি আমার পেছনে ঢিল ছুড়লেন কেন? ঢিল ছুঁড়েছি? কখন? ধমকাবেন না একদম। আমি কি মিথ্যা বলছি? আপনি দেখেননি তাকে ছুটতে? শারফানও তাকালো দোকানদারের দিকে। সাদ্দাম এলো তখনই। কি হয়েছে তাদের জিজ্ঞেস করলো ওদের দুজনকে, কিন্তু কেউই উত্তর দিল না, কারণ ওরা দোকানদারের জবাবের অপেক্ষায়। কিন্তু দোকানদার হতাশ করলো দুজনকেই। আকাশ থেকে পড়ার মতো অভিব্যক্তি নিয়ে জানালো, আমি তো কিছুই দেখেন নাই। দোকানের ভিতরে গেছিলাম বেআইমে চিনি ডালবার। শারফান কাঠিন্য চেহারে সানার দিকে তাকালো তখন। তার মধ্যে ছেলে তিনটা হঠাৎ তড়িঘড়ি করে বেঞ্চ ছাড়লো। শারফানের নজর গেল আবার তখন ওদের দিকে। একজনের চেহারায় ভঙ্গিমাটা একটু বেশি স্বাভাবিক, কিন্তু দোকানের ভেতর এমন তামাশা দেখার পর একটু কৌতূহলবোধ হবে না? বা তামাশা উপভোগ করার অভিব্যক্তি চেয়ে পড়বে না? তত অসম্ভব। শারফানের সন্দেহ হতে লাগলো ওদের ঘিরে। হাঁক দিল, ওই দাঁড়া, একটাও দোকান থেকে নড়বি না। ঢিলটা এখান থেকেই গেছে, শিওর তুমি? জিজ্ঞেস করলো তারপর সানাকে। জবে মাথা উপনিস দোলালো সানা। নিজেই তার হাত থেকে ইটের টুকরোটা নিয়ে নিল শারফান। সাদ্দাম আন্দাজ করে পুরো ঘটনা বুঝতে পারল এখনও, তবুও চুপচাপ রইল আর দেখতে থাকলো পরিস্থিতি। ছেলে তিনটার সামনে গিয়ে দাঁড়ালো শারফান। একজন উচ্চতায় ওর গলা ছুঁই ছুঁই, বাকি দুজন চিবুক অব্দি। স্বাস্থ্য তিনজনেরই মাঝারি, গায়ের রং দুজনের চাপা আর আরেকজনের উজ্জ্বল শ্যামলা। ঢিলটা দেখালো ওদের। জিজ্ঞেস করলো, এটা ওর গায়ে মেরেছে কে? দেখেছিস তোরা? ও যেহেতু বলেছে এটা এখান থেকে মারা হয়েছে, তাহলে এখান থেকেই গেছে। আমি কলে বিজি ছিলাম, দোকানি মামা ভেতরে গেছিল, ছিলি তোরা তিনটা শুধু। আমি লাস্ট টাইম জিজ্ঞেস করছি, ওকে মেরেছে কে? সত্যি জানি না ভাই, আমরা তো কাউরে মারতে দেখি নাই। প্রত্যেকের চোখ মুখ খেয়াল করছিল শারফান। সাবলীলভাবে মিথ্যা বলার কৌশল যে জানে, কারণ সেই কৌশল ধরতেও সে পটু থাকে। কয়েক সেকেন্ড চুপচাপ ওদের দেখে ফোনটা পকেটে ভরল ও। তারপর বলল, যদি শিকার যেতি তাহলে যে কাজটা করেছে পানিশড শুধু তাকে করতাম, বাকি দুজনকে অল্পের ওপর ছেড়ে দিতাম। কিন্তু শিকার যেহেতু করলি না। কথা শেষ করার পরই ওর রুক্ষ হাতের দাবনীয় দুটো থাপ্পড় পড়ল সবার থেকে বেটে ছেলেটার গালে। গাল দুটো জ্বলে পুড়ে ওঠাই কুকিয়ে উঠল সে।
বাকি দুজন দেখি বুঝে গেছে ওই থাপ্পড়ের ওজন কত। ভাই ভাই শোনেন ভাই, বলতে বলতে ওরা পেঁচাতে গেলে দুজনের শার্টের কলার একসঙ্গে চেপে ধরে টেনে এনে লাগাতার 6টা থাপ্পড় কষলো পেঁচানোর জন্য। বেটের ছেলেটাকে আবার ধরলে সে তখন দেখিয়ে দিল আসামি উজ্জ্বল শ্যামবর্ণ ছেলেটা। তোরা তিনটাই সমান কালপ্রিট, এখন একটাও কম খাবি না। সাদ্দাম, ওই দুটোকে ধর, দৌড় যেন না দেয়। অভিযুক্ত ছেলেটার চুলের মুঠি চেপে ধরে বলল শারফান। তাল্লু মনে করেছিল নিজেদের, আর ওকে মনে করেছিল মাধুরী। আমার সামনে বসে ওরা সাল্লু মাধুরী খেলা খেলছিল। কত খেলার জোর এই হাতে দেখবো এখন। বলে ছেলেটার কবজি ধরে এমন এক মোচড় দিল যে তার যন্ত্রণাদায়ক চিৎকার শুনে দোকানদার ভয় পেল। সানার দিকে তাকানোর খেয়ালই হলো না, কারণ সাদ্দাম সত্যি সত্যি চেপে ধরেছে বাকি দুজনকে। এ তামাশা দূর থেকে দেখে দোকানের সামনে 2-4 জন এসে দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। তা দেখে আর শারফানের রাগ দেখে সানার মন চাইল পাখির মতো ফুরুত করে এখান থেকে কেটে পড়তে। তাহলে র্যাক দেই। সেই বছর 3 আগে মনে হয় সেকেন্ড ইয়ারের এদের মতো কয়টা বালবাগটাকে ধরে দিয়েছিলাম। ওই শার্ট খোলা তিনটাই দোষ তোদের, শার্টের না, তাই শার্টকে ছাড় দিলাম। খোল শার্ট। ছেলেগুলোর কাকুতি মিনতি শুরু করলে সাদ্দাম দিল মাথার পেছনে থাবড়া, আর শারফান দিল আবারও গালে। সেই মার খেয়েই শার্ট খুলল ওরা। সাদ্দামকে বলা হলো ভিডিও আরম্ভ করতে, তারপর শুরু হলো ওদের শাস্তি। দোকানের সামনে ঢালু মতন একটু জায়গাতে বৃষ্টির পানি জমেছে বেশ খানিকটা। মাটিতে উবু হয়ে শুয়ে ওই পানিটুকু পুরোটা 3 জনকে খেয়ে শেষ করতে হবে। খেতে না পারলে প্যান্ট খুলে পশ্চাৎ দেশে একটা করে লাথি খেয়ে শার্ট প্যান্ট ছেড়ে পালাতে হবে। সাবধান বাণীটা দিল শারফান, কিন্তু ব্যাপারটা একটু বাড়তি হয়ে যাচ্ছে না? সানা ভাবল সেটাই। ভার্সিটিতে র্যাক দেওয়ার গল্প টুকিটাকি শুনেছে সে, কিন্তু তা বাস্তবে কেমন হয় তা ধারণা নেই ওর। এগিয়ে এসে নিষেধ করতে চাইল শারফানকে, তখনই সাদ্দাম হঠাৎ বলে উঠল, পানি তো মেলা রে সায়াফ, ওরা খাইয়ে শেষ করতে পারবে না, একটু ছাড় দেই। সানা মনে মনে খুশি হতে যাচ্ছিল সাদ্দামের মানবিকতায়, কিন্তু সেই ছাড় যে কতখানি মানবিকতার তা বুঝলো একটু পরে। ছেলে তিনটাকে কুকুরের মতো বসে জিব্বা দিয়ে পানি চেটে চেটে খেতে বলার হুকুম দিল সে। শারফানের কঠিন করে রাখা মুখটা দেখে আর ওর হাতের জ্বরগুলো খাওয়ার ভয়ে ওরা তাই করলো। অন্তত 5 বার চেটে খেলো পানি। সাদ্দাম ভিডিও করতে করতে বলল, এবার কান ধরে বল, আমরা আর কোনোদিন সালমান খান হব না। কোনো মেয়েরে মাধুরী মনে করে তাদের পেছনে ঢিল মারবো না। ভাই ভিডিওটা ফেসবুকে দিয়েন না। কাঁদতে কাঁদতে বলল ওদের একজন। কথাটা শুনে সানো সাদ্দামকে বলে উঠল, ফেসবুকে ছড়ানোর প্রয়োজন নেই ভাইয়া, ওটা করবেন না প্লিজ প্লিজ। চকিতে বিকৃত সুরে কথাটা উচ্চারণ করলো শারফান। আমাকে কথা শোনানোর সময় তো প্লিজ মুখে আসেনি। এই তোরা পরে ঝগড়া কর, আগে এদের র্যাক শেষ করি। আমারে মজা নিতে দে, শুরু কর তোরা। আর কখনো কোথাও মেয়েদের উত্ত্যক্ত করবে না, অসম্মান করবে না, এমন কথার স্বীকারোক্তি নিয়ে ভিডিওটা সম্পূর্ণ করলো সাদ্দাম। ওদের শার্ট ফিরিয়ে দেওয়ার সময় শারফান আবার 2টো চর কষতে গেলে সানা বাদ সাধলো। আরে হয়েছে তো, ছেড়ে দিন এবার, ওদের গালে আর জায়গা নেই। তাহলে কি তোমার গালে দেব? কথা মুখ সামলে বলবেন। আপনি যেন খুব ভালো কিছু করেছেন, অতীতে যে আপনাকে নিয়ে আমার ধারণা পুত পবিত্র থাকবে করে কথা শুনিয়ে ফেললেও আপনাকে ভুল বোঝার জন্য আমিই দায়ী। রাস্তার মধ্যে অপমানিত হতে হচ্ছে একটা মেয়ের কাছে, আবার সে মেয়ে ধমকানো দিচ্ছে। খেপা শারফান আরও খেপে গেল। সানার দিকে 2 পা যখন বাড়ল তখন সানার কলিজার পানি শুকিয়ে যায় যে অবস্থা। কিন্তু সেই মুহূর্তে ঘটে গেল বিস্ফোরণটা। ওদের দুজনের মাঝে তর্ক বিতর্ক হতে দেখে ছেলে 3টার মধ্যে একজন সাহস করে শারফানকে বলে উঠল সানাকে, ও ভাই তখন আপনারে টিজ করতেছিল আর ব্যাড সাউন্ড দিতেছিল দেখেই আমরা এমন একখান কাজ করার সাহস করে ফেলেছিলাম। আপু মাফ করে দিয়েন আমাগরে। লে হালুয়া। ভেবেচাকা খেয়ে গেল সাদ্দাম। বিড়বিড়িয়ে বকলো শারফানকে, তোরাও যদি এখন সবাই র্যাক ট্যাক দিতে কয়, শালা খাইসটা। যে কজন মানুষ জড়ো হয়েছিল তাদের সন্দিগ্ধ দৃষ্টির কবলে পড়ল শারফান। এক নিমিষেই সানার অভিব্যক্তিও তখন বদলে গেল। ক্ষিপ্ত হয়ে শারফানের দিকে তাকালে শারফান একটুখানি দমল, কিন্তু নিজের ইমেজ রক্ষার জন্য আর
সহজাত রকচটা স্বভাবটা ধরে রাখতে উপস্থিত বুদ্ধিতে পটুসে ছেলেটার উপর ধমক বসালো আরো জোরে। লাথি মেরে পেট ফাটাবো। ও আমার কি হয় জানিস? কি হয়? তাজ্জব চেয়ারে ঝট করে তাকিয়ে ফিসালো সাদ্দাম, আর সানা চেয়ে রইল ভুরু কুচকে। সবাই সোনার আশায় তাকিয়ে আছে দেখে শারফান জোর গলায় বলল, ও আমার বেআইন হয়। ফোঁস করে শ্বাসটা বের করে দিল সাদ্দাম। দমটা যেন আটকেই রেখেছিল। শারফানের উত্তর কী হবে তা ভুলভাল আন্দাজ করে। ওদিকে সানার কুঞ্চিত ভুরু দুটোর সাথে বিরক্তি দিতে তার নাকটাও কুচকে গেল। তোদের কি বেআইন লাগেও যে আমাকে দেখে টিজ করার সাহস দেখালি? আর আমি কি টিজ করেছি? ব্যাড সাউন্ডই বা কখন দিলাম? হ্যাঁ, শেষ প্রশ্নটা করল শারফান সানার দিকে ঘুরে। সানার কঠিন চাহনি দেখে মনে কটা হালকা গালি দিল সে। তারপর জিজ্ঞেস করলো আবার, বলো না কেন ব্যাড সাউন্ড দিয়েছি না টিজ করেছি তোমাকে? বেআইনের মস্করা যদি টিজ হয় তাহলে তুমি যে সেদিন আমার রেড জোন নিয়ে মেসেজ করলে সেটাও তো টিজ হয়ে যাবে, ঠিক না? কিসের মধ্যে? শারফানের চোখের তারাই শয়তানি ইঙ্গিত স্পষ্ট। বুঝতে পারল সানা এখন যদি সে ওর বিপক্ষে কোনো কথা বলে তাহলে ওই মেসেজ সবাইকে দেখাতে একটু দেরি করবে না, অর্থাৎ আবারও ব্ল্যাকমেইল। চিরবিরানো রাগটা দমিয়ে রেখে ছেলেগুলোকে বলল, সে কোনো টিজ করেনি আমাকে। আপনারা আপনাদের ভুল বুঝতে পেরে মাফ চেয়েছেন, মাফ করেছি আমি। যান এখন আপনারা। তবে ছেলেগুলো যাওয়ার আগে সেই ওই স্থান ত্যাগ করলো। আজকে পিছিয়ে একটা পরিস্থিতিতে ফেসে গেল সে। লজ্জা আর অস্বস্তিতে আজকের পর এই রাস্তা ধরে যাওয়া আর সম্ভব হবে তার? এখানের প্রতিটি মানুষ তামাশা দেখেছে এবং তামাশার কেন্দ্রবিন্দু সেটাও দেখেছে। এই দাঁড়াও দরদি বেগম। পিছু পিছু চলে আসলো শারফান। ওকে দেখা মাত্রই সানা বিচ্ছিরি এক গালি দিতে গিয়ে সংযত করলো মুখটা। দাঁড়ালো না একবারও। অবশ্য হাঁটার গতি বাড়িয়ে রক্ষা পেল না শারফানের কবল থেকে। বড় বড় পায়ের কদম ফেলে ধরে ফেলল তাকে। এদিকে যাচ্ছ কেন? তা কি গোরস্থানে যাব? আমাকে মেজাজ দেখাও, আমার বাপকে নালিশ দাও। এত সাহস ধার করলে কোথা থেকে? নাকি ব্যাংকে সেভিংস করে রেখেছিলে? যেখানে খুশি সেখানে রাখি। আপনার মতো মানুষের সাথে এর থেকেও বেশি কিছু করা উচিত। তা বুঝলাম, কিন্তু ওদিকে যাচ্ছ কেন? রেগে মেগে কি অনির বাসার পথ ভুলে গেছো? আমি বাড়ি যাচ্ছি, আমার সঙ্গে আসবেন না একদম। না চাইলেও পাশাপাশি হেঁটেই তো যেতে হবে, কারণ রাস্তা তো একটাই তোমার বাড়ির। তো আপনি কি আমার বাড়ি যেতে আছেন? ফাইজলামি বাদ দিয়ে আমার কাছ থেকে তফাৎ যান বলছি। পরিচিত কেউ দেখে নিলে আমাকে ভুল বুঝবে। তোমাকে ভুল বুঝলে আবার কি? তোমার বাবা বাড়ি আছে এখন সেটা বলো, নাকি তোমার মতো কলে কথা বলে নালিশ করব? কিসের নালিশ? সেদিন বললাম না তোমার প্রেমিক ইনফরমেশন সাবমিট করার কথা ছিল তোমার আব্বুর কাছে, ভুলে গেছো? কিন্তু আমি তো আজ পর্যন্ত মিট করিনি পান্থর সাথে। কথাবার্তা বলেছি মাসে হাতে গুনে কবার। তাহলে কিসের ইনফরমেশন দেবেন আপনি আব্বুর কাছে? মিথ্যে বলবেন তাই না? মিথ্যে বলবো কেন? তুমি যেমন করে প্রেম করেছো তেমনটাই তো জানাবো তোমার আব্বুকে। আমি কোনো প্রেম করছি না। আমাদের মধ্যে প্রেমের তেমন কোনো সম্পর্কই ছিল না। তো কেমন কোনো সম্পর্ক ছিল? লাইভ চুমু খেতে না চাইলে তোমরা, নাকি স্বপ্নে স্বপ্নে খেতে শুধু? হাতের ব্যাগ দিয়ে সানা একটা বাড়ি পশিয়ে দিল ওর বুকে। আপনাকে আমার খুন করা উচিত। নিজের মতো নোংরা ভাবেন আমাকে? হ্যাঁ, আপনার মতো নিকৃষ্ট কেউ কোনো দিন হয়নি আমার সঙ্গে। কেউ এমন দুঃসাহস দেখায়নি। মানুষ হিসেবে আপনি কি জঘন্য সেটা আমাকে অনেক ভালোভাবে দেখিয়ে দিয়েছেন সেদিন। আপনাকে আমার আসলে মাফ করা উচিতই হয়নি। মাফ চাইবো আর তুমি মাফ করবে না মানে? করতেই হবে। বুকটা ডলতে থাকলো শারফান। বইয়ের ব্যাগ তাই ব্যথা পেল ভালোই। উফ, ডাইনি একটা। কি করেছি হ্যাঁ? এত জোরে মারলে কেন? জবাবের বদলে সানা তেরিকে আরেকটা দিতে উদ্যত হলেই এক পথচারী মুরব্বি যেতে যেতে হঠাৎ বলেন, এত মারামারি ঝগড়াঝাটি করার শক্ত বাড়ি যাইয়ে বাপ মারে কও দুইজন ঘরে বইসে ঝগড়া করার ব্যবস্থা কইরে দিক। দেখে শুনে জেনে শুনে এই খানে দজ্জাল ঘরে নেবে গে? পায়ে পড়লেও তো নেব না। আপনার পায়ে পড়বে আমার লাথি। দাঁতে দাঁত লাগিয়ে পাল্টা জবাব দিল সানা। শারফানের উত্তর শুনতে না চাওয়ার জন্য পা বাড়ালো সে বাড়ির উদ্দেশ্যে। তো আমার উপর রেগে কি পড়ামিস দিচ্ছ? আপনাকে আমি জুতার দাম দিই। আপনার দোস্ত বাড়ি নেই, ফেরত যাচ্ছি। আমি ওকে পাঠিয়েছি একটা কাজে, চলে আসবে একটু পরেই। চলো, ততক্ষণ আমি পড়াচ্ছি। তাহলে তো পড়বই না, দূর হন আপনি। পড়তে না আসলে
এই যে কল দিলাম কিন্তু তোমার আব্বুকে, বললাম তোমার পান্থশান্তর কথা। অসহ্য। বিরক্তিতে মাটিতে লাথি মেরে বসলো সানা। ফিরে আসতে বাধ্য হলো শারফানের কাছে। হাসতে হাসতে শারফান বাঁকা একটা মন্তব্য করতে গেলে সানা ওকে ফেলে লম্বা লম্বা কদম ফেলে এগোলো। নিঃশব্দে তার পিছু নিল সে। দুজন পাশাপাশি হলে সানা বলল, আপনি কি পয়দাও হয়েছিলেন আপনার বাপমাকে ব্ল্যাকমেল করে? মুহূর্তে ছোট্ট করে একটা চাটি মেরে বসলো শারফান তার মাথায়। চাটিটা খেয়ে হতবাকি হলো সানা। তারপরই গেল আবার রেগে, কিন্তু কিছু বলার আগে শারফান জানালো তাকে, আমাকে কান্নাকাটি করে ডেকে ডুকে এনেছে তারা, তাদের সারা জীবনের সাধনা আমি, ঠিক আছে? কেন, মধ্য আকাশে ঝুলেছিলেন নাকি? আরেকটা চাঁটি দেবো কিন্তু। দিয়েই দেখেন তখন বুকে মেরেছি, এখন একদম মাথায় মারবো। আসলে ভরসা নেই। একদিনে অনেক বেশি রাগানো হয়েছে, আজকের মতো এটুকুই থাক। তাই আর চটালো না শারফান। বলো, আম্মুর প্রেগনেন্সিতে ঝামেলা ছিল, কনসিভ করার সম্ভাবনা ছিল মাত্র 10%। এই জন্যই তাদের সাধনার আমি। তাহলে যারা কি? ডিম্পলস তো আল্লাহর রহমত, ওকে না চাইতেই পেয়েছি। আব্বু আম্মুর ওপর খুশি হয়ে আল্লাহ গিফট করেছে ওকে। এতগুলো দিনে শারফানের এই কথাগুলোই কেবল শুনতে ভালো লাগলো সানার। বোনকে যে খুব আদর করে তা বেশ বুঝলো সে। আর শোনো, আমি কিন্তু মোটেও তখন ব্যাড সাউন্ড দিইনি। আমার ব্যাড সাউন্ড যে পায় শুধু সেই শোনে, আর সেই জানে কতটা স্পাইসি অ্যান্ড বিটার হয় আমার ব্যাড সাউন্ড। হ্যাঁ সত্যি, তার আমার থেকে ভালো কেউ জানে? তুমি কিভাবে জানলে? তোমাকে আমি কবে তিতা ঝাল দিলাম? মুখটা গোজ করে রইল সানা। সেই মুখটা দেখে শারফান টের পেল কি ইঙ্গিত করেছে সে। ঠোঁট চেপে তাই হাসলো একটু। নো মাই মাফিন, ওটা ছিল মিষ্টি মুখ। ঝাল তিতা খাওয়ার দুর্ভাগ্য তোমার কোনোদিনও না হোক। অনির বাসার সামনে চলে এসেছে ওরা। শারফানের কথার জবাব দিতে গেটের মুখে দাঁড়িয়ে পড়ল সানা। সেজন্য দাঁড়াতে হলো শারফানকেও। তখনই সানা বলল ওকে, আপনি কি জানেন ওই র্যাগটা আপনিও ডিজার্ভ করেন? আমারও আপনার মতো ক্ষমতা থাকলে অবশ্যই দিতাম শাস্তিটা। আমাকে কেউ কোনোদিনও র্যাগ দিতে পারিনি, সেখানে তুমি? মুখ ঝামটা দিয়ে সানা ভেতরে ঢুকে পড়ল। হাসতে হাসতে শারফানও ঢুকলো। এর মাঝে সাদ্দামকে মেসেজ করে দিল তাকে বাড়ি থেকে ঘুরে আসতে। ছাদে সিঁড়ি পেয়ে নেমে আসছিল রিয়া। সানাকে হঠাৎ দেখে অবাক হলো। কিছু ফেলে গিয়েছিস নাকি? জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না সানা। গটগটিয়ে চলে গেল পড়ার ঘরে। ততক্ষণে শারফানের দেখা পেয়ে গেছে রিয়া। শারফান তাকে জিজ্ঞেস করলো, চলে গেছে স্টুডেন্টস? না ভাইয়া, ওরা ছাদে বড়ই খাচ্ছে। সবাইকে ডেকে নিয়ে পড়তে আসো, অনিনা আসা পর্যন্ত আমি পড়াবো। নিশ্চল কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল রিয়া। হিসাব বুঝতে চেষ্টা করলো, সানা আর শারফান একসঙ্গে কিভাবে? বেঞ্চের মাঝখানে এসে সবই বসেছে সানা। তখনই দরজার কাছে দেখা গেল শারফানের। ভেতরে পা দেবে এমন সময় মুহূর্তে ওকে নিষেধাজ্ঞা দিল সানা কড়া গলায়। সবাই আসবে আগে, তারপর ভেতর ঢুকবেন। এক বলের জন্য শারফান থমকালেও পর মুহূর্তেই ঘরে ঢুকে পড়ে। হেলে দুলে হাঁটতে হাঁটতে এলো তার কাছে। বেঞ্চের মাঝখানে বসেছে দেখে হাসলো দুষ্টু চোখে চেয়ে। ভয় পাচ্ছ? নীরবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো সানা। হাতের মুঠোয় কলমটা শক্ত করে চেপে ধরা। একবার সেদিকে তাকিয়ে আবার শারফানের দিকে তাকালো, অর্থাৎ দেখিয়ে দিল আজকেও অপ্রস্তুত নয়, নিরস্ত নয়। শারফান মুচকি মুচকি হাসলো শুধু তা দেখে। তারপর বসলো গিয়ে অনির চেয়ারটিতে। লিসেন আপ, এমনিতেও এখন সুযোগ নেই। সুযোগ পেলে চেষ্টা করতেন। আমি কি তা একবারও বলেছি? আমি যাই করি তা বলে কয়েই করি। তুমি নিজের মতো নিজেই সবটা ভেবে নিয়েছো। কারণ সাপে আর শারাফে আমি কোনো দিন বিশ্বাস করতে পারবো না। হু ওয়ান্টস ইয়োর ট্রাস্ট? দৃষ্টিতে অবজ্ঞা ছুরি দিয়ে বইয়ের পৃষ্ঠায় মনোযোগ দিল সানা। আর শারফান বসলো চেয়ারে হেলান দিয়ে, পায়ের উপর পা তুলে। ঠোঁটের কোণে একটুখানি হাসি ধরে নির্দ্বিধায় নিঃসংকোচে দেখতে থাকলো তাকে। হঠাৎ একটা বিষয় মনে হতেই মুখটা তুলে ওকে জিজ্ঞেস করলো সানা, আপনি অ্যাকাউন্টিংয়ে MBA করেছেন? সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে হবে বলে বাপ পড়ালো না। কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন? তোমাদের অনি ভাই যেখান থেকে পড়েছে। আর BBA? জাবি থেকে। আপনি জাবিতে চান্স পেয়েছিলেন?
ওর প্রতিক্রিয়া দেখে সোজা হয়ে বসলো শারফান। ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, এতে চমকানোর কি হলো? আপনি পড়াশুনো করা পাবলিক তা মনে হয়নি আগে, এজন্যই আর কি। তোমার অমন মনটাকে তুলে দাও আমার হাতে, ধরে শ্রাদ্ধ করে দেই। আমার চেহারায় কি লেখা আছে আমি আবুল? আমার মেধা নেই? স্থির কয়েক পল তাকিয়ে থাকলো শারফান, তারপর মিটমিটিয়ে হেসে বলে উঠল ফিসলেমি করে, যেমন তোমাকে দেখলেই মন বলে পুরোই বাটার স্কচ, ইয়ামি ইয়ামি। মনটাই চায় একদম জাপটে ধরি। হাতের মধ্যে কলমের ক্যাপ আলাদা করা ছিল সানার। কথাটা শেষ করার আগেই ক্ষিপ্ত হয়ে শারফানের মুখ বরাবর ছুঁড়ে মারল ক্যাপটা। সেটা ক্যাচ ধরতে সময় নিল না শারফান। হাসির মাঝেই পকেটের মধ্যে ফোনটা কেঁপে উঠল ওর। কল এসেছে। বের করে স্ক্রিনে দেখলো সেভ না করা একটা নাম্বার, কিন্তু চেনা চেনা লাগলো নাম্বারটা। রিসিভ করতেই ও পাশ থেকে শোনা গেল এক নারী কণ্ঠ। হ্যালো, সারফান বলছেন? বলছি। আপনার কল করার কথা ছিল, করলেন না যে? গলাটাও চেনা চেনা লাগলো শারফানের, কিন্তু ছাঁটাই করা ওর তথাকথিত প্রেমিকাদের কেউ নয়, তাই বলল, নাম ধাম বলে দেন মেইন পয়েন্টে ঢুকুন ম্যাডাম। দরকার ছাড়া হুদেই কাউকে কল টল করার ধারি না আমি। আমি নিশি কবির। নিশা কবির? একটু জোরেই উচ্চারণ করলো শারফান। তাকালো তারপর সানার দিকে। ফারনাজ কবিরের বোন নাকি? প্রশ্নটা ফোনের ব্যক্তিটির সঙ্গে সানাকেও করলো মনে হলো, কিন্তু জবাব দিল না সানা। কেবল তার চোখের চাহনিতে দেখা গেল কৌতূহল আর বিস্ময়ও। যাক, চিনেছেন তবে। আমি কাল অপেক্ষায় ছিলাম আপনার ফোন কলের। অপেক্ষার দাম পেলাম না বলে নিজেই আপনার নাম্বারে মেসেজ করে কল করলাম। কিন্তু আমি তো বলিনি কল করব। অপেক্ষার দায়ভারও তাই নিতে পারছি না। বিউটিফুল। ও আচ্ছা। কিছুটা বিভ্রান্তে পড়ে গেল নিশা। অবমূল্যায়নও করছে তাকে, আবার বিউটিফুল বলেও ডাকছে ছেলেটা। বুঝে উঠল না সে শারফানের মনের ভাব। দ্বিধান্বিত মন নিয়ে বলল, তাহলে বিরক্ত হলেন বোধহয়, রেখে দিই? ইয়া, আই এম টাইড আপ। হিট ইউ আপ লেটার। বেশ কাটকাট গলাই বলে কলটা কেটে দিল শারফান। এরপরই অনির সকল ছাত্রছাত্রীকে আসতে দেখা গেল। অনির বদলে অনির কোনো বন্ধু পড়বে তা ওরা সহজে বিশ্বাসই করেনি। ভেবেছিল রিয়া ওদের ছাদ থেকে নামাতে মিথ্যা বলছে। তাদের বিশ্বাস করাতেই কিছুটা দেরি হলো রিয়ার ওদের ডেকে নিয়ে আসতে। ছেলেগুলো মোটামুটি ভালোই চেনে শারফানকে। ওকে দেখে তাদের মাঝে বেশ স্ফূর্তি দেখা গেল। রিয়া আর সানা সহ ওদের আরও 3 জন বান্ধবী পড়ে, বাদবাকি সবাই ছেলে। তাই সামনের বেঞ্চ জুড়ে শুধু মেয়েরাই বসলো, সব জমের মতো। ছেলেদের একজনের থেকে বিজনেস ম্যাথমেটিক্সের বই নিল শারফান। ওদের থেকে জেনে নিল অনি কিসের অঙ্ক করাচ্ছে এখন। জানার পর বলল, অনি যেটা করাচ্ছে করাক, তোমরা বলো তোমরা কি করতে চাও। মেয়েরা কিছুই বলল না। ছেলেদের যেখানে সমস্যা সে অনুযায়ী অঙ্কে ঢুকলো শারফান। মার্কার পেনটা হাতে নিয়ে খুব অভ্যস্ত হাতে হোয়াইট বোর্ডে লিখতে থাকলো আর সাবলীলভাবে বোঝাতে থাকলো সবাইকে। তার ফাঁকে ফাঁকে ভীষণ মিশুকভাবে ওর গল্প আর হাসি ঠাট্টাও চলল ছেলেদের সাথে। গল্পগুলোও আবার অমহিলা সুলভ। সামনের ফিফা বিশ্বকাপ, ভার্সিটির নানান বিষয়বস্তু। সেসব গল্পে মেয়েদের আগ্রহ কমই, বরং তাদের প্রত্যেকের আগ্রহের কেন্দ্রবিন্দুর দেখা গেল শুধু শারফানকে ঘিরে। যেমন সানা না পারতেই মিনিটে মিনিটে কখনো চোরা চোখে দেখছে, কখনো আবার সরাসরিও। তবে মনে মনে কিছুটা বিস্ময় নিয়ে, কারণ সে ভেবেছিল নামে পড়াতে এসেছে বজ্জাতটা। দেখা যাবে পুরোটা সময় বিভিন্ন কৌশলে ওকে বিরক্ত করবে আর যত সব আজগুবি গল্প চালাবে সবার সাথে, তাও কেবল তাকে বিরক্ত করার বাহানাতেই। কিন্তু অঙ্কের বইটা হাতে গেছে পর থেকেই পুরো দোস্তর ভিন্ন ব্যক্তিত্বে আত্মপ্রকাশ করছে যেন লোকটা। গল্প করছে ঠিকই, কিন্তু তা সীমারেখার মাঝে থেকে। সম্পূর্ণ মনোযোগ থাকছে ওর হোয়াইট বোর্ডে আর লেকচারেই। মাঝে মাঝে ওদের দুজনের চোখাচোখি হচ্ছে, কিন্তু এমনভাবে চোখ ফিরিয়ে নিচ্ছে সে যেমনটা নিচ্ছে অন্য মেয়েগুলোর বেলাতেও। অধিকন্ত ওকে মেয়েদের থেকে বেশি মিশুকে স্বাচ্ছন্দ্য আর আগ্রহী হতে দেখা যাচ্ছে ছেলেদের সঙ্গেই। মনে হচ্ছে না আজই প্রথম শিক্ষক বেশি সে। এদিকে রিয়ার সঙ্গে বাকি 3টি মেয়েও লেখার মাঝেই শারফানকে দেখতে ওকে নিয়ে কী সব যেন ফিসফিস করছে একে অপরের সাথে।
হঠাৎ করে রিয়ার হুঁশিয়ারি শুনতে পেল সানা। তোরা ফিদা হো আর ক্রাশ খা, খবরদার এর বেশি কিছু করার চেষ্টা করবি না কেউ। সে আমার আরও 3 বছর আগে থেকে নজর দিয়ে রাখছি। তোরা জানিসই না সে কি চিজ। কিন্তু তুই কি আমার চেয়েও খুব জানিস? প্রশ্নটা গলাতেই আটকে রাখতে হলো সানাকে। ভারী অবাক হলো সে। গত 2 বছর ধরে ওদের বন্ধুত্ব, অথচ আজ জানলো কিনা তার বান্ধবী এই বড়লোক বাপের হাড় বজ্জাত ছেলেটার ভেতর মন হারিয়ে বসে আছে। তাহলে কোনোদিন যদি জানে আজ মিথ্যার ড্রামার আড়ালে যে গল্পটা শুনিয়েছে সে, তা তার আর শারফানকে ঘিরে কি বলবে সেদিন রিয়া? হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো অনি। কাজটা শেষ করে ফিরতে এত দেরি হয়ে যাবে জানলে সানাদের ব্যাসটাকে আজ নিষেধ করে দিত। পড়ার ঘরের দিকে পা বাড়াতেই হঠাৎ শারফানের লেকচার কানে পৌঁছালো তার। পর্দার ফাঁক করে দেখল বন্ধুর নতুন রূপকে। অবশ্য নতুন কেবল এই শিক্ষার্থীদের কাছে, তার কাছে তো পুরনোই। মুখে হাসি ফুটল তার, গলায় নকল কাশির আওয়াজ তুলে মিছে আনুষ্ঠানিকতা দেখালো। মে আই বি অ্যালাউড টু এন্টার স্যার? হোয়াইট বোর্ড থেকে নজর হটিয়ে তাকালো শারফান। হাত ঘড়িতে সময়টা দেখে বলল, ইউ আর সুপার লেট। হাসতে হাসতে ভেতরে এলো অনি। সবাইকে বলল, কতজন টাকা দিয়েও পেল না, আর তোরা ফ্রিতেই দামি টিচারের সেবা পাচ্ছিস। পায়ে ধরে সালাম করিস কিন্তু। শারফান ভাইও কি পড়াতো আগে? প্রফেশনালি না, ভার্সিটিতে থাকতে ওর জিনিয়াস বন্ধু আর বড় ভাই বারাদারদের নাম করা সানশাইন কোচিং এ মাঝে মাঝে প্রক্সি দিত আর কি তাদের অনুরোধে। বাপের ব্যবসাতে না ঢুকলে ওকে চ্যাংদোলা করে হলেও কোচিং এ নিয়ে নিত তারা। এজন্যই তাহলে এত নেটলি পড়াতে পারলি। মনে মনে বলি প্রশংসায় ঠোঁট উল্টালো সানা। কিন্তু তার জন্য যে চমক আরও কিছুটা অপেক্ষা করছিল তা বুঝতে পারল অনির পরবর্তী কথাগুলোতে। ছেলেরা সবাই প্রশংসা করছিল শারফানের অঙ্ক বোঝানোর দক্ষতা দেখে। তা শুনে বন্ধুর প্রশংসার সঙ্গে দুর্নামে ডালিও খুলে বসল দুষ্টু অনি। বন্ধু আমার পড়ালেখায় জিনিয়াস হলেও প্রেমে ছিল ডাল। ওর ভার্সিটি ফ্রেন্ডদের কাছে শোনা আর কি, ফ্রেশারদের মধ্যে বিখ্যাত এক সুন্দরীর সঙ্গে নাকি কিছু কিছু একটা মানে হবেই ভাব আর কি। 2-4 দিনের মধ্যে প্রপোজাল আসতো মেয়েটার থেকে, কিন্তু ওই সানশাইন কোচিং এরই মেয়েটা ছোট বোন অ্যাডমিশনের জন্য কোচিং করতো। পড়ানোর সময় সে বেচারিকে ওর ডাকাতি গলার ধমক খেতে হয়েছিল। বাড়ি গিয়ে সে বড় বোনকে অভিযোগ দিলে বোন আবার অভিযোগ জানাতে এসেছিল ওর কাছে। ছোট বোন আর কতটুকু ওজনের ধমকই বা খেয়েছিল? সেদিন ক্যাম্পাসের মধ্যে সুন্দরীটা 5 মণ ওজনের একটা ধমক খেয়ে সে তো ভ্যানিশ হয়েছিলই। সেই ধমকের নমুনা দেখে ওর আরো মানে যেই অ্যাডমায়ার্স নাকি চিরকালের জন্য কেটে পড়েছিল। সেদিনের পর থেকে আমার দুর্ভাগা বন্ধুর বদনাম হয়ে গেল শর্ট টেম্পার খ্যাপাসার। ভুলেও আর কোনোদিন সুন্দরীরা ওর রাস্তায় পা মারায়নি আর কি। ভীষণ মজা পেল সবাই। রিয়ারা খিলখিলিয়ে হাসলো, ছেলেরা প্রশংসাই করলো। আরে ভার্সিটির সুন্দরীরা পালিয়ে গেলেও ডান্স ফ্লোরের রূপসীরা এখনো খোঁজে আমার দোস্তকে। ডান্সেও তাদের শারফান ভাই আউটস্ট্যান্ডিং। জিপিট অনি। এবার তীব্র ধমক বসালো শারফান। শেষ কথাটাই পুরোপুরি বলল না অনি, হাসলো শুধু। কিন্তু ছেলেগুলো নাছর বাঁধা, তাদের চাপে পড়ে অনি শারফানকে বলতে শারফানি কোনো অনুমতি ছাড়া এসে জানিয়ে দিল, ট্যাঙ্গো আর ব্যাকটান আছে হেব্বি আমার বন্ধু। থাম শালা ড্যামাস, পুরাপানগুলোকে খামোখাই ডেকেছিস আজকে। রিয়া তার মেসেজকে পাত্তা না দিয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, লাস্ট কবে কোথায় ডান্স করেছেন শারফান ভাই? ভার্সিটির কোনো প্রোগ্রামে তাই না? আরে না, ভার্সিটি স্টেজে নাচা বান্দা না তোর শারফান ভাই। ও ভাইয়া বলেন না প্লিজ, একটু বলেন। আবদার ধরল রিয়া ভালোভাবে। ছেলেদেরও কয়েকজন জানতে চাইলে শারফান ভারী গলায় এক বাক্যে জানালো, লাস্ট ইয়ার পিএইচডি টেরেস। তুই কি ওদের পড়াবি না ছাড়বি? ছেড়ে দেবো, খুব টায়ার্ড লাগছে। বলে সবাইকে আজকের মতো বিদায় নিতে বলল অনি। এই জন্য আর কেউ শারফানের বিষয়ে কথা বাড়ানোর সুযোগ পেল না। এমনকি বুঝলেও না গত বছরে পিএইচডিতে টেরেস বলতে কি বোঝালো সে। ছেলেগুলো থেকে একজন ওকে বলল শুধু, ভাই সময় পাইলে আরেকদিন অনি ভাইয়ের সাথে আপনার ফ্রি সেবা দিয়েন, ভাল লাগছে আপনারে। মৃদু হেসে শুধু ছেলেটার পিঠ চাপড়ালো শারফান, আর জবাব দিল অনি, ভাল লাগলেও লাভ নাই। ভাই হলো বাপ চাচার সাম্রাজ্যের একমাত্র প্রিন্স, কত দায়িত্ব তার। আর তার গোল কি আমার মতো গাধা পিটিয়ে মানুষ বানানোর?
আর গোল হলো বিজনেস টাইকুন হওয়ার। কাল পরশুই ভাই আমাদের গুড বাই করে ঢাকা ফিরে যাবে। দুম করে পিঠে একটা কিল মেরে বসলো শারফান। ব্যথায় অনি আহ করে উঠতেই তার ঘাড় জড়িয়ে ধরে সেভাবেই তাকে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল সে ঘর থেকে। সানার উপস্থিতির কথা আর খেয়ালই করল না। 15 ফেব্রুয়ারি বিকাল 4:30। অফিস রুমে বসে হিসাবে খাতাপত্র দেখতে মশগুল ফারনাজ। এর মধ্যে রুমে লিঙ্কন প্রবেশ করল। ওর ডান হাত বা সকল ধরনের কাজের সহায়ক। মাঝারি উচ্চতা, উজ্জ্বল শ্যামলার চলনসই চেহারা তার। স্বাস্থ্যটাও পরিমিত। শার্ট ইন করে গলায় টাই ঝুলিয়ে আর চোখে আয়তাকার কালো ফ্রেমের চশমায় তাকে দেখা যায় সব সময়। সর্বক্ষণ ফর্মাল আউটফিটে থাকতে সে পছন্দ করে। টাইয়ের নটটা একটু টেনে নিয়ে এসে দাঁড়ালো ফারনাজের সামনে। বলল হাঁপ ছেড়ে, সব ঠিকঠাক আছে স্যার। কারখানায় ওই লেবার গাঞ্জা টাইনা টাল হয়েছিল, তাই ভুল কইরা তেলের ড্রামে পানি ফালাই দিছিল। দিছি ধোলাই আচ্ছা মতো। কারোর সাথে যোগসাজস থাকলে ধোলাই খাইয়া বইলা দিত। এই গত মাস ধইরা আমার মনে হয় খালি খালি প্যারা খাচ্ছি স্যার। ওই শালাই আসলে আপনারা টেনশনে রাখতে চাপা মারছিল।